ভিডিও শুরুতে বলে রাখতেছি, যে সমস্ত স্টুডেন্ট আমার এই ইউটিউবে এই চ্যানেলটা দেখবা, এই অঙ্কটা দেখবা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। কমেন্টসে জানাইবা তোমরা কোন কলেজ থেকে দেখছো, কোন ডিস্ট্রিক্ট। এই পর্যন্ত রাখলো, আমি শুরু করতে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমি শুরু করলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বিবিএ অনার্স তৃতীয় বর্ষের। আমি রেভিনিউ রিকগনিশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম, সেলস সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি। আজকে আশা করি আমি সেলসের বিষয়গুলো গত ক্লাসে বিস্তর আলোচনা করেছি। আশা করি তোমাদের সমস্যা কেউ বলো নাই যে কোনো সমস্যা আছে। আজকেও আমি বি পার্টের কিছু প্রশ্ন আলোচনা করব। নেক্সট আমি কন্ট্রাক্টে নিয়ে আলোচনা করব। কন্ট্রাক্টটা অনেক গুরুত্বপূর্ণ, এটা থেকে আসেই প্রশ্ন। এই অধ্যায় থেকে 2টা অঙ্ক প্রায়ই আসে। তা আমরা অঙ্কটা একটা প্রশ্ন, একদম প্রথম যে প্রশ্নটা আমি একটু পড়তেছি, স্কোবিটো মিউজিক সোল্ড সিডিস টু রিটেইলার অ্যান্ড রেকর্ডেড সেলস রেভিনিউ 8 লাখ টাকা। সে বিক্রি করছে এবং সেলস রেভিনিউ হিসাবে রেকর্ড করছে 8 লাখ টাকা। ডিউরিং 2012 রিটেইলার রিটার্ন, 2012 সালে বিক্রি করছে, 12 সালে রিটেইলার কি করে রিটার্ন করে সিডিস টু স্কোবি কোম্পানির কাছে ডো অ্যান্ড ওয়ার গ্র্যান্টেড ক্রেডিট, মানে বাকি যে বিক্রিটা করলো সেটা কাউন্ট করছে মানে 80,000 টাকা। তার জন্য তো এটা বিক্রয় ফেরত কিন্তু 78,000 টাকা। ফার্স্ট এক্সপিরিয়েন্স, অতীত অভিজ্ঞতায় দেখা গেল ইন্ডিকেট দ্যাট দ্য নর্মাল রিটার্ন রেট ইজ 15%। সে বেসিক্যালি 15% পণ্য কী করে দেয়, রিটার্ন দিয়ে দেয়। এটা অতীত রেকর্ড থেকে যাচাই করা গেল। প্রশ্ন করা হলো প্রিপেয়ার স্কোবিস ডুজ এন্ট্রিজ টু রেকর্ড। 1 নম্বরে 78,000 টাকাতে রিটার্ন আসলো, তার যাবে তো আমরা পারি সেলস রিটার্ন অ্যান্ড সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে বললো এস্টিমেটেড রিটার্ন ডিসেম্বর 31, 2012, তার জন্য আরেকটা জাবেদা। এই বিষয় নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করছি যে সেলস উইথ রাইট অফ রিটার্ন, বিক্রি করা হবে কিন্তু ফেরতের একটা কি থাকবে, অধিকার থাকবে, সেই শর্তে বিক্রয়। এই ধরনের বিষয় থাকলে আমাদের বিক্রি করা হয়েছিল 8 লাখ, তার মধ্যে কনফার্ম ফেরত চলে আসে 78,000। সেই 78 আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট টাকা আছে তার থেকেও আমাদের কি আসতে পারে, তার থেকেও আমাদের 15% রিটার্ন আসতে পারে। তাহলে আমাদের কাজ কি করতে হবে, এই 8 লক্ষ টাকা থেকে 78,000 টাকা তো অলরেডি কনফার্ম হয়েই গেছে, অবশিষ্ট যে টাকা আছে তার উপর 15% করতে হবে। 15% করলে যে টাকাটা আসবে, তো সেলস রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স ডেবিট, অ্যালোয়েন্স ফর এস্টিমেটেড সেলস রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স, মানে রিটার্ন যে আসতে পারে তার জন্য একটা ফান্ড তৈরি করে রাখা, সেটাও কি হবে, ক্রেডিট হবে। তাহলে অলরেডি সে অতীতকালে ফেরত দেয় 15%। তাহলে আমি 8 লাখ টাকা সেল করলাম, 15% ধরলে বেশিটা 1,20,000 টাকা সে রিটার্ন করতে পারে। অলরেডি সে 78,000 রিটার্ন করে দিছে। তো আমরা বেসিক্যালি 8 লাখ টাকার উপর 15% করে যে টাকাটা হবে তার থেকে 78,000 বাদ দিলে যেটা হবে সেটা ভবিষ্যতে সে আরও রিটার্ন দিতে পারে। এই প্রত্যাশায় আমরা কি করলাম, একটা ফান্ড তৈরি করে রাখলাম, সেটার নাম হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট আর অ্যালাউন্স ফর এস্টিমেটেড সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে কন্ট্রাক্টের অঙ্ক। সেই কন্ট্রাক্টের অঙ্ক আমি আজকে না বুঝে পরবর্তী সময়ে বুঝাবো। এটা বেসিক্যালি কন্ট্রাক্ট যে মানে টেন্ডার সাবমিটের অঙ্কগুলো বেসিক্যালি এই টাইপের করা হয়। সেই বিষয়ে আমি নেক্সট আরও 2টা ক্লাস করব, সমস্যা হবে না তোমাদের। এই টাইপের একটা অঙ্ক প্রায়ই আসে, বোর্ডেও আসছিল, টাকা ডিজিটটা ডিফারেন্স হইতে পারে, সিস্টেমটা কিন্তু সেম। তো প্রশ্নটা আগে দেখো একটু, এইটার বি যে অঙ্কটা, যে বোরাকা ইনকর্পোরেশন সেলস গুডস অন ইনস্টলমেন্ট বেসিস, কিস্তিভিত্তিক বিক্রি করে অ্যান্ড ইউজেস দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড ডিউ টু এ কাস্টমার ডিফল্ট। কাস্টমারের এই ইয়ার কারণে, সমস্যার কারণে বোরুকা কী করলো, রিপ্রসেসড, পুনরায় গ্রহণ করলো মার্চেন্ডাইজ দ্যাট ওয়াজ অরিজিনালি সোল করলো 800 টাকা। 800 টাকার পণ্য সে বিক্রি করছিল, রিজাল্টিং ইন এ গ্রোস প্রফিট রেট 40%। সে যে পণ্য বিক্রি করলো তার মধ্যে কিন্তু 40% লাভ করে পণ্য সে তার কাছে বিক্রি করছিল। এখন সে পণ্যটা গ্রহণ করছে। অ্যাট দ্য টাইম অফ দ্য রিপোসেশন মানে পণ্যটা যখন সে পুনরায় গ্রহণ করলো, দি আনকালেক্টেড ব্যালেন্স কত, 560 টাকা। তার মানে 800 টাকা থেকে 560 টাকা বাকি থাকলে বাকি টাকা সে কিন্তু গ্রহণ করে ফেলছে। অলরেডি 240 টাকা সে গ্রহণ করছে। অ্যান্ড দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য রিপ্রসেসড মার্চেন্ডাইজ, যে পণ্যটা সে পুনরায় গ্রহণ করলো তার পণ্যের ভ্যালু আছে মার্কেটে বর্তমানে কত, 275 টাকা। প্রিপেয়ার বোরাকাস এন্ট্রি টু রেকর্ড রিপ্রসেশন, সে যে পুনরায় মার্চেন্ডাইজটা গ্রহণ করলো
তার জন্য আমাকে একটা জাবেদা দিতে বললো, কী জাবেদা হবে সেই বিষয়ে এখন আলোচনা করব। তাহলে আমরা চলে আসলাম যে জার্নালটা কীভাবে দিব, বেসিক্যালি বুঝতে চেষ্টা করো। আমি পণ্য বিক্রি করছিলাম 800 টাকার পণ্য বিক্রি করা হলো। টাকা সংগ্রহ করা হয়েছে কত, প্রশ্নে কিন্তু উল্লেখ আছে। টাকা সংগ্রহ করা আনকালেক্টেড টাকা ছিল 560, 560 টাকা সংগ্রহ করা হয় নাই, মনে রাখবা। 800 টাকা বিক্রি করে 560 টাকা সংগ্রহ করি নাই, তার মানে আমি সংগ্রহ করছি কত, 800 থেকে আমি 560 টাকা বাদ দিলে বুঝে যাব 240 টাকা সংগ্রহ করছি। এই 240 টাকা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এখন 560 টাকা যে রয়ে গেল, সবটুকু কি আমার আসল টাকা? তার মধ্যে কিন্তু আমার 40% লাভের টাকা আছে, 224 টাকা আমার লাভের। কিন্তু মার্কেটে পণ্যটার দাম আছে কত এখন, 275 টাকা মার্কেটের দাম আছে। কত আছে, 275 টাকা। তাহলে প্রথমবারে তোমাদের কাজ হবে 560 টাকা থেকে এই প্রফিটটা আগে বাদ দাও, ডেফার্ড গ্রোস প্রফিটটা আগে বাদ দাও। এটা আমরা ক্রেডিট করে রাখছিলাম, যেহেতু রিটার্ন আসছে এই লাভের প্রত্যাশা আমি করবো না, এই জন্য ডেফার্ড গ্রোস প্রফিট কী করবো, ডেবিট করবো। এবার 224 টাকা, এই 224 টাকা বাদ দেওয়ার পরে টাকার ভ্যালু দাঁড়াচ্ছে যে পণ্যটা আছে আমার লাভও হবে না লসও হবে না যদি আমি মার্কেটে 336 টাকা বিক্রি করতে পারি। কিন্তু মার্কেটে এখন বলে দিছে দাম আছে কত, 275 টাকা। তাহলে আমার এই বাবদ এই পণ্যটা গ্রহণ করার কারণে অ্যাকচুয়ালি লস কিন্তু 224 টাকা না, লস হচ্ছে মাত্র 61 টাকা আমার কি হচ্ছে, লস হচ্ছে। তাহলে আমাদের জন্য জাবেদারা দিতে হবে। এটা কিন্তু বোর্ডে আরেকটা অঙ্ক আসছিল, মনে হচ্ছে 1200 টাকা। এই একটা জার্নালের জন্য 4 নাম্বার পাওয়া যায়। এত সহজ নাম্বার কেন হাতছাড়া করবো? যে জার্নালের গড় তো তোমরা আশা করি সবাই পারো, এই জন্য আমি গড় করে নেই, সরাসরি অঙ্কে চলে আসছি। রিপোজেসড মার্চেন্ডাইজ, পুনরায় যে মার্চেন্ডাইজটা গ্রহণ করা হলো সেটা কিন্তু আমার কাছে এখন সম্পদ, সেই সম্পদ ডেবিট 275 টাকা। যেহেতু মার্কেট ভ্যালু যত আছে অত লিখবো। লস অন রিপোজিশন, পুনরায় গ্রহণ করার কারণে আমার 61 টাকা লস হয়েছে। এই লসটা কি করে বের করলাম, 560 টাকা থেকে 224 টাকা বাদ দিবা, দাম আসবে কত, 336 টাকা। 336 থেকে মার্কেটে ভ্যালু আছে 275 টাকা, বাকি টাকাটাই আমার লস। আশা করি এই বিষয়টা ক্লিয়ার তোমাদের। ডেফার্ড গ্রোস প্রফিট 560 টাকার উপর 40%, 560 টাকার উপর 40% করলে টাকা দাঁড়াবে কত, 224 টাকা। এই 24 টাকাটা আমাদের এখন লাভ যেহেতু হবেই না, রিটার্ন যেহেতু চলে আসছে, আমরা আগে ক্রেডিট করে রাখছিলাম, এর নিষ্পত্তি ঘটানোর জন্য ডেবিট করব। আর দেনাদারের কাছে আমি যে পরিমাণ টাকা পাইতাম ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, ছিল 560 টাকা। টু রেকর্ড দ্য রিপোজিশন করে দিলাম 560 টাকা। এই একটা জাবেদার জন্য 4 নাম্বার আসে। বোর্ডে কিন্তু এই টাইপের একটা অঙ্ক আসে, তোমরা বোর্ডগুলো খেয়াল করলে দেখবে। ওটা ছিল 1200 টাকার পণ্য ছিল, খুব সম্ভবত 30% না 40% লাভ ছিল। ওই সেম প্যাটার্ন সেম, টাকা পয়সা এদিক সেদিক হবে, ডিজাইনটা সেম, মনে রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। কিন্তু আমি আরেকটা বিপার্টের অঙ্কর দিকে আসি, যেহেতু ইনস্টলমেন্ট সেল বেসিসে আমি অঙ্ক করাইছি, এই জন্য ইনস্টলমেন্ট সেলসের মধ্যে আর কি থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, ডিসেম্বর 31, 2012 সালে সাউল স্টার কর্পোরেশন কি করে, স্টার কর্পোরেশন হ্যাড দ্য ফলোয়িং অ্যাকাউন্টস ব্যালেন্স। বলতেছে বছরের শেষ দিন, 2012 সালের শেষ দিনে বলতেছে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল আছে 11 সাল থেকে হচ্ছে আজ পর্যন্ত আছে আমার কাছে 65,000। আর 12 সালে যে সেল করলাম তার থেকে ইনস্টলমেন্ট সেল আছে 1 লাখ টাকা। ডেফার্ড গ্রোস প্রফিট 12 সালের টাকা এখনও আছে 23,400 টাকা। আর ডেফার্ড গ্রোস প্রফিট 12 সালেরও আছে 40,700 টাকা। ডেফার্ড গ্রোস প্রফিট হচ্ছে যে লাভটা এখনও অর্জিত হয়নি, কাউন্ট হয়েছে কিন্তু এখনও অর্জিত হয়নি, সেটা হচ্ছে ডেফার্ড গ্রোস প্রফিট। তাহলে স্টার কোম্পানির সেলস আর মেড অন কত, 2 ইয়ার ইনস্টলমেন্ট সেল বেশি, 2 বছর কিস্তি। তার মানে 11তে সে বিক্রি করে টাকা সংগ্রহ করবে, 11 যাবে 12 যাবে 13তে টাকা পাবে, 12তে বিক্রি করবে 12 যাবে 13 যাবে 14তে সে টাকা নিয়ে নিবে, এমন কন্ডিশন। ইন্ডিকেট হাউ দিস অ্যাকাউন্টস উড বি রিপোর্টেড ইন স্টার ডিসেম্বর 31, 2012। এই যে কোম্পানি আছে সাউল স্টার কোম্পানির 2012 সালে 31 ডিসেম্বরে এগুলা কি নির্দেশ করবে বেসিক্যালি, এটা প্রশ্ন করছে। দি 2011 অ্যাকাউন্টস আর কালেক্টিবল ইন 2013। 11 সালের টাকা পাবে 12 সালে না, 11 সালেরটা যেটা আছে সেটা পাবে 13 সালে, এবং 12 সালে যে টাকা আছে 14 সালে পাবে। তাহলে এই টাকাগুলো তো আমাদের 12 সালে আর পাচ্ছি না, পাবো অতীতে, ভবিষ্যতে পাবো। তাহলে আমি 12 সালের শেষ দিন এই দুইটা জিনিসকে আমরা কি মনে করে রাখবো, স্টার কর্পোরেশন ব্যালেন্স শিট লিখবো পার্সিয়াল অংশ কারেন্ট এসেট। আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট এসেট, তো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ইন 2013
যে টাকাটা আছে 14 সালের টাকাটা যেটা আছে 12 সালে অ্যাসেট হিসাবেই থাকবে। যার কাছে আমরা ভবিষ্যতে টাকা পাবো তাদেরকে আমরা অ্যাসেট হিসাবে গণ্য করি, বেসিক্যালি কারেন্ট অ্যাসেট। আর যে ডেফার্ড গ্রোস প্রফিট এটি হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। এটা কিন্তু 12 সালের এই টাকাটা 12 সালে পাবো না, 14 সালে পাবো, 11 সালেরটা 13 সালে পাবো। তো 12 সালে আমার কাছে এই দুইটাই কি অবস্থায় আছে, দায় অবস্থায় আছে। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার তোমাদের। আরেকটা প্রশ্ন সি পার্টে, যেহেতু সেলস নিয়ে যত ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন আছে সবগুলোর সমাধান আশা করি আমি দিচ্ছি। তোমাদের আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে ইনফর্ম করবা। দেখো এই যে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা কি বলছে, গ্রোস প্রফিট ক্যালকুলেশন অ্যান্ড রিপোজেসড মার্চেন্ডাইজ। বার্নস কর্পোরেশন হুইচ বিগেন আরম্ভ করেছিল বিজনেস 2012 সালে জানুয়ারির 1 তারিখে, অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজেস দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড অফ অ্যাকাউন্টিং। মানে কিস্তিভিত্তিক সে বিক্রয় করে। ফলোয়িং ডাটা ওয়ার অবটেন ফ্রম 2012 এবং 13-তে এই তথ্যগুলো পাওয়া গেল। কি পাওয়া গেল, ইনস্টলমেন্ট সেলস 2 সালের দেওয়া আছে, কস্ট অফ ইনস্টলমেন্ট সেল তাও দেওয়া আছে, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও দেওয়া আছে, ক্যাশ কালেকশন অন সেলস 2012 সালের টাকা 12 সালে তো পাবোই, 13 সালেও পেয়েছি। আর ক্যাশ কালেকশন অন সেলস 13 সালের টাকা তো আর 12 সালে পাবো না, 13 সালের টাকা কিন্তু 13 সালেই পাবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। দেখো প্রথম প্রশ্ন করছে যে কম্পিউট দ্য ব্যালেন্স ইন দ্য ডেফার্ড গ্রোস প্রফিট অ্যাকাউন্টস অন ডিসেম্বর 31, 2012 সালের ডেফার্ড গ্রোস প্রফিটটা কত অ্যান্ড 2013 সাল, দুইটাই বের করতে বলছে। 12 সালে কত আছে, 13 সালে কত আছে, সেটা আমার বের করতে বলছে, প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্ন করলো যে 2012 সালে সেলস রিজাল্টেড ইন ডিফল্ট, 2014-তে ডিফল্ট হয়েছে। অ্যাট দ্য ডেট অফ দ্য ডিফল্টের সময় দ্য ব্যালেন্স অফ ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 12,000 টাকা অ্যান্ড রিপ্রসেসড মার্চেন্ডাইজ হ্যাড এ ফেয়ার ভ্যালু ছিল মাত্র 8,000 টাকা। প্রিপেয়ার দ্য এন্ট্রি টু রেকর্ড দ্য রিপোজিশন। এটা আমি এইমাত্র করিয়েছি, এটাও আবার দেখাবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার তোমাদের, পারবা আশা করা যাচ্ছে। এখন 14 সালে এটা ডিফল্ট হয়েছে, 12 সালের থেকে কিন্তু মনে রাখবা 12 সালের টাকাটা ডিফল্ট হয়েছে 14 সালে। আমি আসবো, প্রথমবারেই বলছিলাম এটি করার জন্য কি করতে হবে, প্রথমবারে গ্রোস প্রফিট রেটটা বের করে নিতে হয়। আমরা জানি গ্রোস প্রফিট রেট বের করলে ইনস্টলমেন্ট সেল থেকে কস্ট অফ ইনস্টলমেন্টটা যদি বাদ দিয়ে দিই, কস্ট অফ ইনস্টলমেন্ট সেল বাদ দিলেই গ্রোস প্রফিট পেয়ে যায়। সেই গ্রোস প্রফিটকে সেল দ্বারা ভাগ করলে 100 দ্বারা গুণ করলে কি পাবো, গ্রোস প্রফিট রেট পেয়ে যাব। তো প্রথম যে গ্রোস প্রফিটটা আছে সেলটা কত আমার, 7,50,000 টাকা। 7,50,000 টাকা থেকে 5,25,000 টাকা বাদ দাও, দেন গুণ করো আবার 7,50,000 দ্বারা, দেন 100 দ্বারা গুণ করলে 12 সালে সেলসের উপর আমরা 30% লাভ করি, এবং 2013 সালে সেলসের উপর আমি কত পার্সেন্ট লাভ করি সেটাও একটু বের করে নিই। আবার সেই 8,40,000 দ্বারায় ভাগ করি ইন্টু 100, সেই ক্ষেত্রে লাভের হচ্ছে 28.09। 28.09কে আমরা 28% রাখলেও পারি, অথবা তুমি 09 রাখলেও হবে, সমস্যা না। দুইটা আমরা রেট পেয়ে গেছি, এই ওয়ার্কিংগুলো আমার আগেই করে রাখতে হবে। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কিন্তু গ্রোস প্রফিট রেট বের করার সময় কিন্তু আসে না, আমরা তো নিট প্রফিট রেট বের করতেছি না, দিয়া রাখছে কিন্তু কাজে লাগবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের। এবার আমরা সমাধানের দিকে চলে আসি। সমাধানটা হচ্ছে 2000, আমি লিখতেছি না, লিখতে অনেক সময় নষ্ট হওয়ার কারণে আমি শুধু সমাধানটা বলে যাচ্ছি তোমাদের, বলাই হয়েছে আসল। তো ব্যালেন্স বের করবো ডিসেম্বর 31, 2012 সাল। ডেফার্ড গ্রোস প্রফিট বিষয়টা হচ্ছে যেটা এখনো অর্জিত হয়নি, 2012 ইনস্টলমেন্ট সেলস, ডেফার্ড গ্রোস প্রফিট অ্যাকাউন্টস 2012 ইনস্টলমেন্ট সেল থেকে কতটুকু ডেফার্ড গ্রোস প্রফিট হলো সেটা বের করবো। আমরা 2012 সালে সেলের মধ্যে টোটাল গ্রোস প্রফিট করছিলাম কত, গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেল ছিল 2,25,000 টাকা। 2012 সালে কিন্তু টাকা আমি সংগ্রহ করছি কত লাখ টাকা, 3,10,000 টাকা সংগ্রহ করা হয়েছে। 3,10,000-এর উপর 30% দিলে লাভের পরিমাণ কিন্তু 93। টোটাল লাভ থেকে 2,25,000 টাকা ছিল টোটাল লাভ, এই টোটাল লাভ থেকে 93,000 টাকা বাদ দিলে যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু 2012 সালের শেষ দিনে 1,32,000 টাকা। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। 1,32,000 টাকা কি ডেফার্ড হিসাবে এখনো রয়ে গেছে 12 সালে, আমাকে কিন্তু 13 সালও বের করতে বলছে। এবার আমি আসি 13 সালের দিকে, কি হবে, 13 সালে একটা 12 সালেরও আছে এবং 13 সালেরও আছে। তো 12 সালে ডেফার্ড ছিল কত, 12 সালের টাকা 13 সালে সংগ্রহ হয়েছে আবার 3 লাখ টাকা। তো 12 সালে বিগিনিং ব্যালেন্স, হ্যাঁ, ডেফার্ড গ্রোস প্রফিট অ্যাকাউন্ট 2012 লিখে ইনস্টলমেন্ট সেল লিখতে পারো, ব্যালেন্স লিখবা 31/12/2012-তে
1,32,000 টাকা ছিল। 2013 সালে টাকা সংগ্রহ করা হচ্ছে 3 লাখ, কিন্তু 3 লাখ টাকার উপর আবার 30% 90,000 টাকা কিন্তু রিয়েলাইজ প্রফিট হয়ে গেছে। আমরা 1,32,000 থেকে 90 বাদ দিলে যে টাকাটা, সেটা এখনও তোমার 13 সালের ইন্ডিংয়েও কি এখনও 42,000 টাকা ডেফার্ড হিসেবে রয়ে গেছে। এই লাভটা এখনও অর্জিত হয়নি। বাকি টাকা যেদিন সংগ্রহ করবো সেটা অর্জিত হয়ে যাবে। আশা করি একটু ক্লিয়ার তোমাদের। এবার আসবো শুধু অনলি 13 সাল। 13 সালের মধ্যে কি করা হলো, 8,40,000 টাকা বিক্রি করা হলো 6 লাখ কত 4,000 টাকার প্রোডাক্ট। 8,40,000 থেকে 6,04,000 টাকা বাদ দাও, বাদ দিলে গ্রোস প্রফিট ছিল কত 2,36,000 টাকা টোটাল। কিন্তু 2013 সালের টাকা সংগ্রহ হয়ে গেছে কত 4 লাখ টাকা সংগ্রহ হয়েছে। তার মধ্যে 28% লাভ হইলে লাভের পরিমাণ 1,12,000 টাকা। তাহলে 2,36,000 থেকে 2,36,000 টাকা থেকে 1,12,000 টাকা কি করো বাদ দিয়ে দাও। তাহলে ডেফার্ড গ্রোস প্রফিট 13 সালের টাকা থাকবে কত 1,24,000 টাকা। আমি প্রফিটটা আবার একটু দেখে নিব। 800 টাকা ছিল। হ্যাঁ, 8,40,000 মাইনাস 6 লাখ, 8,40,000 6,04,800 কিন্তু। হ্যাঁ, এত টাকা প্রফিট ছিল টোটাল। সেটা থেকে টাকা সংগ্রহ করা হচ্ছিল 3 লাখ, 4 লাখের উপর লাভ হয়েছিল 1,12,000। এই 1,12,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে 13 সালের টাকা থেকে ডেফার্ড গ্রোস হিসেবে থাকবে কত এখনও 1,32,200 টাকা। তোমাদের যতই বলি, তোমরা যদি সরাসরি অঙ্কগুলো না করো কোনোদিন এই অঙ্কগুলো পারবা না। আমরা এটি কখনো আগে এইভাবে করে আসি নাই। তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটা 9-10 এর কোনো ধারণা যে 9 থেকে 10 চলতেছে অটোমেটিক জাবেদা রেওয়া মিল খতিয়ান আমরা করে আসছি। এই অঙ্কগুলো ভিন্ন ভিন্ন ফর্ম, তোমাদের অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে সরাসরি। এবার শেষের যে প্রশ্নটা ছিল যে 12 সালে 12,000 টাকা দেনাদার ডিফল্ট হয়ে যাওয়ার কারণে সেই পণ্যটা সে ফেরত দিয়ে দিছি। ফেরত দেওয়ার সময় পণ্যটা ভ্যালু ছিল কত 8,000 টাকা মাত্র। তাহলে জার্নাল এইমাত্র আমি বলছি জার্নালটা কিন্তু সেম প্যাটার্নই হবে। হ্যাঁ, নাম লিখে দিবা, জার্নালটা সেম প্যাটার্ন। প্রশ্ন হলো টাকাটা কত হবে। পণ্য ছিল কত টাকা 12,000 টাকা। আমি 12 সালে পণ্যটা সেল করছি কত রেটে 30%। তাহলে লাভ ছিল কত 3600 টাকা আমার লাভ ছিল। তাহলে 12,000 টাকা থেকে আমি 3600 টাকা বাদ দেওয়ার পরে ভ্যালু ছিল কত পণ্যের 8,400 টাকা। কিন্তু মার্কেটে ভ্যালু আছে কত অনলি 8,000 টাকা। তার মানে এই ক্ষেত্রে আমার লস হচ্ছে। সেই জন্য আমি জাবেদা দিব কিভাবে, তাহলে জাবেদা আগের মতনই, টাকাটা শুধু ভিন্ন হবে। হ্যাঁ, রিপ্রসেস মার্চেন্ডাইজ ডেবিট করব মার্কেটে যত টাকা ভ্যালু আছে। মার্কেটে ভ্যালু কত আছে 8,000 টাকা। লস অন রিপোজিশন ভ্যালু কত, লস হয়েছে আমার এখন 400 টাকা। এই 400 টাকা লিখবো আশা করি। তারপরে ডেফার্ড গ্রোস প্রফিট কত 560 টাকা। আর আমরা করব কত টাকা, ওই 12,000 টাকার উপর 30% করব, 3600 টাকা চলে আসবে এই জায়গায়। তারপরে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভার লিখবো কত টাকা, একসাথে টোটাল 12,000 টাকা। এই 12,000 টাকা কিন্তু বাকি সবগুলো টাকা যোগ করলে সমান হবে। মার্কেটে ভ্যালু আছে কত 8,000, আর লস হয়েছিল 400 টাকা, আর এদিকে আমার হচ্ছিল 3600 টাকা। দেখো সবগুলা যোগ করলে 12,000 টাকা। তো সিরিয়াসনেস শুধু তোমাদের দরকার, তোমার রেসপন্স করে তো কিছু বলোই নাই। ভালো কথা, তোমরা যদি অঙ্কগুলা করতে থাকো, সামনে যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ইনকোর্স ডেট দিয়ে দিও সরকার, জাতীয় ইউনিভার্সিটি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে ইনকোর্স পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য আগামী মাসে ফর্ম ফিল আপ হয়ে যেতে পারে, তারপরের মাসে হয়তো তোমাদের হয়ে যাবে। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা আছো, 4টা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এতগুলা ম্যাথের হুমড়ি নিয়েও তোমরা যে নীরবে বসে আছো, পরীক্ষার ডেট হয়ে গেলে কিন্তু আর শেষ করতে পারবা না। ভালো রেজাল্ট আর করা লাগবে না, তোমাদের অনেক সুযোগ দেওয়া হলো। তারপরে যদি পড়াশোনা সিরিয়াসলি না করো, আর কিছু করা থাকবে না তোমাদের। কোনো সমস্যা হলে আমাকে জানাও। আর কন্ট্রাক্টের অঙ্কগুলো তোমরা একটু দেখে রাখবা, যদি কারো যদি সময় হয় একটু দেখে রাখবা। আর আমি একটু বলে দেই, এই 5টা জাবেদা মুখস্থ করে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা জাবেদা একটু মুখস্থ করতে চেষ্টা করো। কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা কমপ্লিটেড আর একটা পার্সেন্টেজ বেসিস কন্ট্রাক্ট নিয়ে আমি পরেই আলোচনা করব। তোমরা যদি পারো একটু দেখে রাখতে পারো। 3 নাম্বার 2 নাম্বার একটা অঙ্ক আছে, কন্ট্রাক্ট নিয়ে আমি নেক্সটে আলোচনা করব। তাহলে আজকের মতন আমি রাখবো। এই জাবেদারা অবশ্যই মুখস্থ করে রাখবা, এটা কিন্তু বিপার্টে অবশ্যই পরীক্ষায় আসে। তো আজকের মতন রাখলাম, সমস্যা হলে আমাকে জানাইবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।